Snigdha bhaiya, welcome to our live show and thanks for coming in. তো শুরু করতে যদি যাই, আমার অডিয়েন্স যারা নাকি হয়তো তেমনটা জানে না, তাদের জন্য যদি আপনার সম্পর্কে যদি একটু জানতে পারেন। আচ্ছা, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। কি বলবো, পড়ালেখা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সে। আর বাট বাই প্রফেশন রাইট নাও অ্যাজ এ ফিটনেস কোচ অ্যান্ড অলসো আই এম আই রানিং কোচ। এর বাইরে রানটা হচ্ছে প্যাশন এবং প্রফেশন বলা যায়। সো রানটা শুরু 2017 থেকে, তখন থেকে টুকটাক দৌড়ানো শুরু 2020-এর পর থেকে আস্তে আস্তে ট্রেনিং এন্ড অল এগুলোতে ইনক্লুড হওয়া। এখন পুরো দোস্ত ট্রেনিং করি এই তো। তো এটা তো এমন একটা ফর্মাল ক্যারিয়ার না আমাদের দেশে, স্পেশালি যেহেতু সবাই ওরকম নিতে চায় না। তো আপনার মোটিভেশনটা কি ছিল? অফকোর্স আপনি মেনশন করেছেন যে আপনার একটা প্যাশন ছিল, তবে ওই ডিসিশনটা যে আমি ফিটনেস কোচ হব প্লাস রানিং কোচ হব, আর আপনি মনে হয় এএসসিআই সার্টিফাইডও হয়েছেন মনে হয়। হুম, তো ওই হ্যাঁ, জার্নিটাতে আসলে কিভাবে আসা বা ওই ডিসিশনটা কিভাবে নেওয়া? ডিসিশনটা আমার জন্য অতটা কঠিন ছিল না, বিকজ অফ আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করে আসছি এবং অলসো আমার আন্ডার গ্রাজুয়েশন ভেটেরিনারি সায়েন্স, সো উইচ ইজ মেডিকেল সায়েন্স। সো সেইখান থেকে একটা লাক্সারি ছিল যে ওকে, যদি কখনো রানিং এ ফেল করি হয়তো ভেটেরিনারি প্রফেশনে যাওয়া যাবে। বাট ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় ছিল লেটস ট্রাই, যেটা কখনো কেউ করেনি সেটা করার মধ্যে আলাদা একটা মজা আছে। ওইখান থেকেই ছোট ছোট করে ট্রেনিং করানো শুরু, তারপর ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন নেওয়া আইএসএস থেকে। দেন দেখলাম নিজে যে কাজগুলো করে আহ, ভালো, খুব কম সময়ে নিজের ইমপ্রুভমেন্টটা করছি, সেইটা একটা মোটিভেশন ছিল যে লেটস ট্রাই ইট আউট টু ফর আদার পিপলস অ্যান্ড আরো ভালোভাবে নিজেকে জানা এবং ট্রেনিং এর ফিলোসফি, ট্রেনিং করানো, কিভাবে করাইতে হবে সেটার উপর অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। সো ইন্টারেস্টেড থেকে আস্তে আস্তে ঢোকা। ইটস নট লাইক যে প্রথম দিন থেকেই চিন্তা করছি যে কোচ হব। ইয়েস, অবভিয়াসলি প্রথম টার্গেট ছিল নিজে অ্যাজ এ ভালো অ্যাথলিট হওয়া। বাট যেহেতু বাংলাদেশে এন্ডুরেন্স স্পোর্টস এবং ক্রিকেট বাদ দিয়ে অন্যান্য স্পোর্টস অতটা পপুলার না অ্যাজ এ ক্যারিয়ার, তো সেই জায়গায় অলওয়েজ ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল এমন কিছু করতে হবে যেটা স্পোর্টস এর সাথে কানেক্টেড, সো দ্যাট আই ক্যান ফোকাস অন মোর টাইম অন মাই ট্রেনিং। সেখান থেকে জার্নিটা শুরু এবং লাস্ট 2 বছরে আই এনজয় আ লট টু ট্রেন পিপল। ওখান থেকে আলাদা একটা মোটিভেশন কাজ করে যে মানুষকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফর্ম করা, ওটা নিজের ক্ষেত্রে হয়তো আগে যেই প্রফেশনে আমি যে যাইতাম সেটার থেকে অনেক বেটার ফিল করে। তো সেখান থেকে এই রিস্কটা নেয়া। সো এই আলহামদুলিল্লাহ ইজ গোয়িং গুড। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। তো আপনি তো মেনশন করলেন যে আপনার নিজের একটা পার্সোনাল গোল ফার্স্টে ছিল যে নিজে একটা ভালো অ্যাথলিট হওয়া। তো আপনার অ্যাথলেটিক জার্নিটা আসলে স্পটলাইট মানে কোত্থেকে আসলে, যে আপনি জাস্ট হবির জন্য স্পোর্টে ছিলেন, স্পেশালি রানিং এ ছিলেন এবং বিভিন্ন কম্পিটিশন করতেন, বা ওভাবে আপনার অ্যাথলেটিক যে একটা ট্যালেন্ট সেটা আপনি খুঁজে পেলেন ওরকম কিছু? খেলাধুলাটা পড়ালেখার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল ছোটবেলা থেকেই। ওকে, সো যত ফোকাস খেলাধুলায় ছিল, অন্য কোনো ফোকাস ততটা ছিল না। সো খেলাধুলা ছোটবেলা থেকে করতাম এন্ড বাংলাদেশে ক্রিকেটের যে ক্রেজটা ছিল, আমি একজন বড় ক্রিকেট ফ্যান এন্ড ভালো ক্রিকেটও খেলতাম। সো ক্রিকেটার হওয়ার একটা ছোট মনে আশা ছিল। বাট মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে আগে পড়ালেখাটাকে সামলাইতে হবে দেন অল। সো পড়ালেখাটা করতে করতে, যেহেতু পড়ালেখাতে একটু টুকটাক ভালো ছিলাম, তো সেইটার ক্ষেত্রে ক্রিকেটটাকে ওইভাবে প্যাশনেটলি নেওয়ার সুযোগ হয়নি। অ্যান্ড দেন প্রচুর ক্রিকেট খেলতাম। বাট ইউনিভার্সিটিতে আসার পর যখন দেখলাম যে না, পড়ালেখার চাপ এবং সবকিছু মিলে ক্রিকেট আর ওইরকম খেলা হচ্ছে না। অ্যান্ড যদি ফিরে দেখি, আমি স্কুল কলেজে ভালো অ্যাথলিট ছিলাম, অ্যাথলেটিক্সে অনেক অলওয়েজ অনেকগুলো পুরস্কার পেতাম। তো ওইটা ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল এবং ভার্সিটিতে উঠে ওরকম পড়ালেখার থেকে একটু দূরে সরে যাওয়া হয় বিভিন্ন কারণে। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, রানিংটা শুরু করি। তখন বাংলাদেশে রানিং জাস্ট শুরু হয়, বছরে একটা দুইটা ইভেন্ট হয়। তো সেই ইভেন্ট গুলোতে পার্টিসিপেট করা শুরু করলাম এবং দেখলাম যে ভালো করতেছি। দেন ওইখান থেকে শুরু, সার্টেন টাইম জিনিসটাও বাংলাদেশে আস্তে আস্তে গ্রো হওয়া শুরু করে। আহ লাকিলি ওই সময় আমি এমন কিছু কমিউনিটির মানুষজনকে পাইছি যারা গিভ মি মোর মোটিভেশন এন্ড সাপোর্ট। তো সেখান থেকে অলওয়েজ পুশিং মাই সেলফ যে কিভাবে কি করা যায়। অনেক কিছু করছি, কিছু ভুল কিছু ভালো। হ্যাঁ, অনেক বেশি দৌড়াইতাম। তো সেইখান থেকে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে আরো স্ট্রাকচারাল ট্রেনিং এ ঢোকা এবং তারপর থেকে 2000 মানে 2018 শেষ থেকে এখন 2023 পর্যন্ত আই গট আ লট অফ রেস, যেখানে আমি অনেক বেশি আহ, অনেকগুলো ইভেন্টে ম্যাক্সিমাম ইভেন্টেই পোডিয়াম পাইছি। সো দ্যাট গিভ মি দ্য মোটিভেশন এন্ড সাপোর্ট দ্যাট না
আমি যদি আরেকটু বেটার করি হয়তো আরো বেটার করা পসিবল। সো ওইখান থেকে জার্নিটা আসলে কনসিস্টেন্ট হয়ে গেছে। অ্যান্ড এটার ভিতরে একটা সুবিধা হচ্ছে যে ইউ আর বিং ইন দ্য হেলথি লাইফস্টাইল হুইচ মেক ইউ মোর হেলথিয়ার অ্যান্ড হুইচ গিভ পিপল মোর মোটিভেশন দ্যান আদার্স যে যারা রিয়াল টাইমে আপনাকে দেখতেছে ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক অন ইউর ট্রেনিং অ্যান্ড অল। সো ওইটা না মানুষকে আরেকটু মোটিভেট করে। যেইটা আমার ক্ষেত্রে অনেক বেশি বেটার ফিল করাইছে অ্যান্ড অলসো ওইখান থেকেই আসলে মেইন অ্যাড্রিনালিন রাশটা ছিল যে না আই নিড টু ডু ইট ফর লং। বুঝতে পারলাম। তো এই ম্যারাথনটা আসলে ওই পপুলারিটির দিক থেকে যেটা বাংলাদেশে দেখা যায় যে আমার মনে হয় ওই যে সেম ক্রিকেট যেরকম পপুলার বা স্কুল ও কলেজেও যেরকম একটা দেখা যায় যে বিভিন্ন ধরনের অন্যান্য যেমন হাই জাম্প লো জাম্প এরকম যে ধরনের স্পোর্টগুলো আছে যেগুলো পপুলার লং ডিস্টেন্স রানিংটা এখনো ওইভাবে একটা স্পট পায় না এখনো আমিও ওরকম ফর্মাল কোনো এরকম প্রতিযোগিতা দেখি না কর্পোরেট ভাবে অনেকে করে হয়তো এবং বিভিন্ন ধরনের ইভেন্ট তো হয় হতেই থাকে আজকাল সোশ্যালি যদিও সেখানে একটা বিজনেস ফ্যাক্টর চলে আসছে এখন তো হুম। আপনার মতে যে যারা মনে করেন এখনো ম্যারাথন নিয়ে তেমন একটা এক্সপোজার নেই এবং জাস্ট ফিজিক্যালি তেমন অ্যাক্টিভ নাও অন্য কোনো স্পোর্টে বা নিজেদের কোনো এক্সারসাইজের মাইন্ডসেটে জানে হয়তো যে এগুলো করলে আসলে ফিজিক্যালি বেনিফিশিয়াল তো ওদের জন্য অ্যাডভাইস বা মেসেজটা কি যে অ্যাজ এ কোচ বা অ্যাজ এ মানে আপনি ইন্সপায়ার যেহেতু করতেছেন এত অনেকজনকে এখন যে কেন রানিংয়ে ইনভলভ হওয়া উচিত আমি যদি বলি যে ওয়ার্ল্ডে সবথেকে পপুলার স্পোর্টস হচ্ছে ম্যারাথন। Because this is easy, right? You just need a one pair shoe, right? And you just go out. So this is the most popular sports in the world. So সেইখান থেকে রানিং এর সবচেয়ে সুবিধার হচ্ছে কি যে আপনাকে কারো উপর ডিপেন্ডেন্ট হইতে হয় না। And also if you go little bit of a structure way, হ্যাঁ, শুরুতেই নিজেকে অনেক বেশি পুশ না করে আস্তে, আস্তে নিজেকে বিল্ড আপ করা। তো সেইখানকার ভিতরে আমরা নিজের ভিতরে নিজের যে একান্ত একটা টাইম, সেই টাইমটা ইউ ক্যান গিভ ইউরসেলফ। আ যদি আমি বলি যে ধরেন ওয়ার্লড এ আমরা সবাই বিল গেটস কে চিনি। আমরা মার্ক জাকারবার্গ কে চিনি, রাইট? মার্ক জাকারবার্গ রান 5 কিলো বিলো 20 মিনিট। হুইচ ইস লাইক 0.0001% পিপল পৃথিবীতে করতে পারে। হ্যাঁ? তো তারও একটা কথা ছিল যে সে যখন দৌড়ায় তখনই সেই দৌড়ের মোমেন্টেই সে তার সবথেকে বেশি ইনোভেটিভ আইডিয়া গুলো খুঁজে পায়। হ্যাঁ? তো সেই জায়গাটা থেকে আমরা যদি মনে করি যে আমরা নিজেকে যেহেতু আমাদের ঢাকা শহর থেকে শুরু করে আরবান এরিয়া গুলোতে মাঠের পরিমাণ কমে গেছে। বাইরে খেলাধুলার জায়গা কমে গেছে। সেই জায়গা থেকে আমরা যদি নিজেকে আস্তে, আস্তে দৌড়ে ইনভলভ করি তাহলে আমরা যখন ফিজিক্যালি ফিট থাকবো অ্যান্ড ইট উইল মেক আস মেন্টালি অলসো ফিট। যেটা খুবই ইম্পোর্টেন্ট। তো আমার সাজেশন থাকবে টু গেট স্টার্ট উইথ স্লোলি। উম শুরু করেন। ১ম এ ২-৪০০ মিটার থেকে শুরু করেন, তারপর ১ কিলোমিটার, তারপর আস্তে, আস্তে ৫ কিলোমিটার, একটা সময় ১০ কিলোমিটার। যখন আপনি এটা চলে যাবেন you will find out your partner or something surrounding you যেখান থেকে হয়তো আপনি আরো বিগার স্টেজে যাওয়ার মোটিভেশন, লার্নিং সেগুলোও পাবেন। তো সেই জায়গা থেকে জাস্ট কিছু জিনিস মাথায় রেখে যদি আমরা শুরু করি যেমন একটা রাইট প্রপার রানিং শু পরা। হ্যাঁ? কারণ আমরা সবাই রানিং শু এভাবে বুঝি না। আমরা হয়তো স্নেকার, স্যান্ডেল এগুলো পরে দৌড়াতে যাই। which make our both knee and feet harmful, right? So সেখান থেকে আমরা যদি এই কিছু জিনিস বেসিক কিছু জিনিস মেইনটেইন করি তাহলে আমাদের রানটা আরো বেটার হয়। অ্যান্ড রানের ভিতরে আসলে যখন একজন মানুষ বাই দ্য ওয়ে রান কিন্তু অনেক হার্ড, হ্যাঁ? শুরুতে। বাট এই হার্ড জিনিসটা যদি আপনার রেগুলার করতে থাকেন ইট মেক ইউ ফিল হ্যাপি। তো সেই হ্যাপিনেসটা পাইতে গেলে একটু আমাদের ধৈর্য ধরে আস্তে, আস্তে রান শুরু করাটা বেটার। অ্যান্ড I think this is the only sports right now in বাংলাদেশ যেইখানে you will have no মানে এক্সকিউজ যে আমি দৌড়াইতে পারি না। রাইট? এখানে খেলার মাঠ দরকার নাই। আপনার সারাউন্ডিং আপনি জাস্ট ছাদেও দৌড়াইতে পারেন টুকটাক। আপনি রাস্তায় দৌড়াইতে পারেন। আপনি যেকোনো খোলামেলা জায়গাতেই দৌড়াইতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু অনেক বেশি ওবেসিটি বেড়ে যাচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত, সেখান থেকে আমার মনে হয় যে রান উড বি দ্য গ্রেট অপশন টু মেক আওয়ারসেলফ মোর ফিটার। অবশ্যই এবং এটাতে একটা ইনক্লুসিভিটি দেখা যায় যে
এক ধরনের কম্পিটিশনে যদি আমরা স্প্রিন্ট দেখি, স্প্রিন্টে কিন্তু যে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একটা বিষয় আছে, কম্পিটিশনের একটা বিষয় আছে। অন্যান্য গেমেও একটা উইন লুজের ব্যাপার আছে। অবশ্যই রেসেও পোডিয়াম স্পটের একটা বিষয় আছে। কিন্তু সবকিছুর একটা পার্সোনাল লেভেলে একটা জিনিস থাকে। যেমন কেউ যদি একটা হাফ ম্যারাথনে যায়, তার জন্য ফার্স্ট ফোকাস হচ্ছে যে আমার টাইমিংটা কি, আমি শেষ করতে পারতেছি নাকি? রাদার দেন পোডিয়াম পজিশন। আনলেস সে আপনার মতো প্রফেশনাল অ্যাথলিট হোক ওরকম টাইপের। তো একটা ইনক্লুসিভিটির একটা অংশ থাকে যে এটা নিজের জন্য করা। আর অবশ্যই মার্ক জাকারবার্গের যে এই এক্সাম্পলটা সেটা অবশ্যই রিলেটেবল, কারণ আমি নিজে একজন কর্পোরেট প্রফেশনাল যেহেতু, তো আমরা যে যখন ৮ ঘন্টা কাজ করি বা এই যে জীবনের যে মনোটনি থাকে, তো আমরা ওটা থেকে এস্কেপ করার চেষ্টা করি এই ধরনের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখান থেকে অ্যাড্রিনাল পাওয়া যায়, যে রান করতে গেলাম এবং জাস্ট মাইন্ডটা এখন টার্ন অফ করে দিয়ে জাস্ট হুম। ভাবছি এবং অ্যাড্রিনালিন আসতেছে এবং ওর থেকে আমরা আরো বেশি আইডিয়া পাচ্ছি। তো ওই ধরনের একটা একটা যে এস্কেপ পাওয়া যায় সেটা আসলে খুবই স্পিরিচুয়াল এবং মেন্টালি খুবই একটা এক্সিলারেটিং। তো চ্যালেঞ্জের যদি দিক থেকে বলি, আপনি তো বললেন যে মাঠ কমে যাচ্ছে ঢাকা শহরে স্পেশালি এই ধরনের কিছু চ্যালেঞ্জ। আর কি চ্যালেঞ্জ আপনি দেখেন যে যারা শুরু করতে চায়, মানে তাদের জন্য যে চ্যালেঞ্জগুলো থাকে? কারণ একবার শুরু হয়ে গেলে আস্তে, আস্তে মানুষ প্রোগ্রেস করে একটু ভালো কনসিস্টেন্সি ডেভেলপ করতে পারে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশী মানুষদের জন্য জাস্ট শুরু করাটাই সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক হয়। এই যে ধরনের মাঠের প্রবলেম ধরে নিন, তারপরে সিকিউরিটির প্রবলেম থাকে অনেকের, স্পেশালি উইমেনদের জন্য যে ওরা কই দৌড়াবে, তারপর সকালে দৌড়াবে না, বিকালে দৌড়াবে, রাতে দৌড়াবে। এই ধরনের অনেক চ্যালেঞ্জ থাকে। তো আপনার কি মতামত? আ বাংলাদেশে দৌড় নিয়ে অনেক ধরনের মিথ আছে। রাইট? আপনি যদি দৌড়াতে যান ১ম প্রশ্নই আসবে আপনার কি ডায়াবেটিকস নাকি? রাইট? আ আপনি স্কিনি হলে একটু যদি পাতলা হন তাহলে দৌড়াইতে গেলে হবে যে ভাই এমনিতেই শুকনা আর কত দৌড়াবেন? হ্যাঁ? সো রানিং নিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে বাংলাদেশে। সো ও আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমরা জানি না আসলে দৌড়টা আমরা কিভাবে শুরু করব। বিকজ আমরা এই ফিল্ডে বাংলাদেশে এত নতুন যে আমরা দৌড়ের যে কিছু মিনিমাম বেসিক নিড আছে সেগুলো আমাদের ফুলফিল করা অনেকের জন্যই ইম্পসিবল এবং অনেকেই করতে পারি না। যেমন আমাদের জানতে হবে যে একটু কিভাবে ওয়ার্ম আপটা করা যায়। আমরা অনেকেই দৌড় শুরু করি। আমরা মেক্সিমামই যারা জিমে যায়, জিমে যেয়েই ট্রেডমিলে হাঁটা শুরু করে, ট্রেডমিলে দৌড় শুরু করে। বাট ওটা লং টার্ম এ কন্টিনিউ করতে পারে না। বিকজ অফ সার্টেন কিছু ল্যাকিংস এর কারণে, রাইট? ইনফরমেশন এর কিছু ল্যাকিংস আছে। সো এই সবগুলো চ্যালেঞ্জ অনেক রকমের চ্যালেঞ্জ আছে। এর বাইরে চ্যালেঞ্জ হচ্ছে একটা যে কখন কি খাবো, দৌড়ের আগে কি খাবো, দৌড়ের মাঝখানে কি খাবো, দৌড়ের পরে কি খাবো, হ্যাঁ? তো সেইখান থেকে আমি জাস্ট একটা কথা বলতে পারি, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। ওমেনদের ক্ষেত্রে আরো অনেক বেশি চ্যালেঞ্জ, হ্যাঁ? আমার মনে হয় যে চ্যালেঞ্জটা সলভ করার ক্ষেত্রে আমরা এখন ইন্টারনেটের দুনিয়া, হ্যাঁ? হয়তো একটু YouTube এ সার্চ দিলে বেসিক জিনিসগুলো আইডিয়া পাই। বাংলাদেশে এখন প্রায় প্রত্যেকটা বিভাগে রানিং কমিউনিটি আছে। Facebook থেকে শুরু করে একদম ডিরেক্টলি ঢাকায় তো প্রায় প্রত্যেকটা এলাকা জুড়েই কিন্তু ছোট, ছোট রানিং কমিউনিটি আছে। আমার মনে হয় যে আমরা যদি ওই রানিং কমিউনিটি গুলোতে ঢুকি, যেমন বিডি রানার্স থেকে শুরু করে, হ্যাঁ? প্রত্যেকটা এলাকা যেমন চন্দ্রিমা, মিরপুর, হ্যাঁ? ওই রানিং কমিউনিটি গুলোতে ঢুকি, they are experiencing the same things which you are experiencing now. সো তাদের ওই সলিউশনটাও আছে। আমরা যদি ঢুকে যাই তাহলে আমরা বুঝবো যে কিভাবে সলভটা করতে হয় এবং যখন একটা কমিউনিটির সাথে রান করা হয়, তখন আমার ছোট, ছোট মিস্টেক গুলো আর হয় না। অ্যান্ড অলসো ইউ হ্যাভ দ্য সাপোর্ট হুইচ ব্যাক ইউ, যে না ভাই আপনি পারবেন। তো আমাদের তো নরমালি হয় কি যে আপনি যদি আজকে দৌড়াইতে যান আমার বাসা থেকে বলবে, "এই এত দৌড়াইছো, অনেক বেশি খাও, হ্যাঁ, একটু রেস্ট নাও, এত বেশি দৌড়াইও না।" সো ওই যে জায়গাগুলো ওগুলো থেকে আপনাকে বের হয়ে আসাতে হেল্প করে। সো প্রবলেম অনেক, প্রবলেমের সলিউশন ও আছে। অ্যান্ড ছোট্ট কিছু সলিউশন যদি বলি, ট্রাই টু ফাইন্ড আ রানিং কমিউনিটি ইন ঢাকা। যদি আপনি ঢাকায় থাকেন, যে এলাকাতেই আছেন, জাস্ট গুগলে ওই এলাকা সহ রানিং কমিউনিটি রানার্স লিখে দিলেই দেখবেন যে কোনো না কোনো কিছু চলে আসছে। To involve with them, start your running journey. তারপর না আস্তে, আস্তে you will know যে আচ্ছা কিভাবে কি করতে হবে, এই চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করতে হবে। অ্যান্ড অলসো প্রতি শুক্রবার অলমোস্ট ঢাকায় এখন ইভেন্ট হয় হাতিরঝিল কিংবা অন্যান্য এলাকায়। তো সেখানগুলোতেও আপনি যদি জয়েন করেন দেন ইউ উইল গেট দ্য লাইক মাইন্ডেড পিপল। হ্যাঁ? হ্যাভ দ্য কানেকশন অলসো। অ্যান্ড রানিং ইজ অলসো আ বিগ স্পোর্টস হোয়ার ইউ ক্যান মিট আপার টু বটম, রাইট? অ্যান্ড বটম টু আপার যেটাই বলি না কেন। প্রত্যেকটা লেভেলের মানুষ সেখানে দৌড়ায়। সো ইউ হ্যাভ দ্য চান্স অ্যান্ড অপরচুনিটি টু মিট দেম উইথ রান উইথ দেম অ্যান্ড অলসো হ্যাভ আ গ্রেট অ্যান্ড অল। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে চ্যালেঞ্জটাকে ফোকাস অতটা না করে চ্যালেঞ্জ গুলো থেকে আমি কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি সেইটাতে যদি ফোকাস করি তাহলে রানটা হয়তো আস্তে, আস্তে আমাদের দেশে আরো বেশি পপুলার হবে এবং আমরা আরো বেশি নিজেদেরকে বেটার করতে পারবো ফিটনেস মানে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়াইজ। গট ইট। অবশ্যই ফ্যান্টাস্টিক। যেমন আমার কিছু ফ্রেন্ড আছে যারা
আমি যখন সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করতেছি যে আমি এই রেস কমপ্লিট করলাম, ওরা জানলো রেস সম্পর্কে, ম্যারাথন সম্পর্কে এবং আমার সাথে ওরাও আজকাল বেরোচ্ছে দেখি দৌড়াতে এবং হয়তো ওদের ওই এন্ডুরেন্স বেসটা ছিল এবং হয়তো নিজেরা কখনো ওরকম ১ কিলোমিটার ২ কিলোমিটার যায় নাই। কিন্তু আমার সাথে এখন ১০ কিলোমিটার পার করতেছে। ওই ধরনের একটা লেভেলে যাচ্ছে। অবশ্য আমি মাঝে মধ্যে ফোর্স করি না। কারণ প্রগ্রেস এর একটা বিষয় থাকে। তবে যেটা বলতে চাচ্ছি যে ওই যে মেন্টাল অ্যাসপেক্ট যে অ্যাকাউন্টেবিলিটি যে সেকশনটা থাকে কমিউনিটিতে যে আমার ফ্রেন্ড জাস্ট আমার জন্য যে আমি একা যেতে পারি তাই ওরাও আমার সাথে যাচ্ছে একটা যে অ্যাকাউন্টেবিলিটি থাকে ওই কমিউনিটিতে ওই সেন্সটা পাওয়া যায় আসলে যে সবাই মিলে দৌড়াচ্ছে একটা ফিলিং তো ওই ধরনের একটা যে মোটিভেশন আর ডিসিপ্লিন যেটা রেডি হয়ে যায় তো ওই দিক থেকে এখন আচ্ছা ধরে নিই আমি ৫০০ মিটারও দৌড়তে পারি না তো এবং আপনার কাছে আসলাম যে কোচিং নিব তো ধরে নিই এখন কিভাবে শুরু করবেন মানে প্রথম সপ্তাহ বা প্রথম মাস আপনি আমার কিভাবে ট্রেনিং দিবেন কারণ ইন্টারনেটে কিন্তু অনেক মানে আমি বলবো কেওস না মানে ভালোই কন্টেন্ট আছে যে ইজি রান তারপর অনেক বলবে কিছু স্প্রিন্ট অনেক ধরনের টার্মিনোলজি থাকে প্লাস অনেকে অনেক ধরনের প্ল্যান সাজেস্ট করে তো আপনার সাজেশন কি অ্যাজ আ বিগিনার আমি শুরু করতে যাচ্ছি আমার এই রানিং জার্নি ইয়া সো অ্যাজ এ বিগিনার শুরু করতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে আমার বডির কারেন্ট কন্ডিশনটা কি, রাইট? সো ধরেন একটা ছেলে যে অলরেডি অনেক বেশি অ্যাক্টিভ, হ্যাঁ? সে যখন রানিং শুরু করবে তার জন্য রানিং উইল নট দ্যাট মাচ টাফ, রাইট? অ্যান্ড আরেকটা লোক যে ধরেন ১৫-২০ বছরে তেমন কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডিরেক্টলি করেনি অ্যান্ড অলসো ওয়েট অনেক বেড়ে গেছে। সে যখন রানিং এ ব্যাক করবে তার জন্য কিন্তু রানিং শুরু করাটা অনেক ডিফিকাল্ট। সো ব্যক্তি বিশেষে জিনিসটা ডিফারেন্ট হয়। আমি যেটা বলবো ফলো দ্য বেসিক কমন রুলস হুইচ ইজ লাইক স্টার্ট উইথ ওয়াক। আপনি কয়েকদিন টানা ২-৩ সপ্তাহ হয়তো সপ্তাহে ৩ থেকে ৪ দিন, নট এভরিডে। অনেকে যে ভুলটা করি আমরা গো ইন দ্য এভরিডে ওয়াক, লং ওয়াক। ওটা না করে আমরা হয়তো ৪ দিন ৫ দিন করতে পারি, মাঝখানে ২ দিন হয়তো গ্যাপ দিতে পারি ফর ইউর রেস্ট অ্যান্ড রিকভার। সেইখানে আপনি হয়তো ১ম দিকে জোরে হাঁটলেন, ইউ ফিল গুড। ১ম ২ সপ্তাহ হয়তো ৪০-৪৫ মিনিট জাস্ট জোরে হাঁটলেন। এরপর দেখলেন যে না, আপনি জোরে হাঁটলেও এখন আর অতটা টায়ার্ড হচ্ছেন না। তারপরে আপনি কি করলেন? পরের ২ সপ্তাহ পর আপনি ১ মিনিট একটু দৌড়াইলেন বা ৩০ সেকেন্ড দৌড়াইলেন, দেন আবার ২ মিনিট হাঁটলেন। তারপরে আবার ১ মিনিট দৌড়াইলেন, আবার ২ মিনিট হাঁটলেন। এইটাও আপনি ১-২ সপ্তাহ কন্টিনিউ করুন। দেন দেখবেন পরের সপ্তাহে যেয়ে ইউ ফিল গুড, তারপর ওই ১ মিনিটের জায়গায় ওইটা আপনি ৩ মিনিট দৌড়াইতে পারতেছেন। উইল গো ৩ মিনিট দৌড়াইলেন, ২ মিনিট হাঁটলেন, আবার ৩ মিনিট দৌড়াইলেন, ২ মিনিট হাঁটলেন। এরপরে যে ৩ মিনিট থেকে দৌড়াবেন ঠিকই, হাঁটতাম যে ২ মিনিট সেইটাকে কমায় নিয়ে আসলাম। ১ মিনিটে নিয়ে আসলাম। তারপরের সপ্তাহে যে ৩ মিনিট দৌড়াইলাম ঠিকই, ১ মিনিট যে হাঁটতাম সেইটাকে আমি ৩০ সেকেন্ডে নিয়ে আসলাম। এইভাবে যখন কমায় নিয়ে আসবো দেখবেন যে উইদিন 8 উইকস or 10 উইকস লেটার you can run continuously for 30 to 40 minutes. হ্যাঁ? তো দিস ইজ দ্য বেসিক কমন রুলস। হ্যাঁ, এখন এখানে যেটা মিস্টেক আমাদের হয়, আমি আমার বডিকে আমরা ইউজুয়ালি কি হয় আমার বডি ওয়েটের 4x ইমপ্যাক্ট বডিতে পড়ে যখন আমি দৌড়াই। সো ধরেন আপনার ওয়েট হচ্ছে 70 কেজি। আপনি যখন রান করবেন প্রত্যেকটা স্টেপে আপনার পায়ের উপর আপনার বডি ওয়েটের 4x, সো 70 into 4 লাইক টু 280 কেজি ওয়েট আপনার বডিতে ইমপ্যাক্ট ফেলে। সেই যে হেভি একটা ইমপ্যাক্ট আপনার পায়ের ভিতরে পড়লো, আপনার বডির মাসল যদি রেডি না থাকে ইউ উইল ক্র্যাক ডাউন, রাইট? আপনি ইনজুরিতে পড়বেন না। তো এই কারণে আমাদের রানের পাশাপাশি সার্টেন কিছু বেসিক স্ট্রেংথ ট্রেনিং লাইক আমরা সবাই জানি স্কোয়াড, প্ল্যাঙ্ক, হ্যাঁ, লাঞ্জেস, জাম্পিং জ্যাক, হ্যাঁ, এই যে বেসিক কিছু স্ট্রেংথ ট্রেনিং ও আমার কন্টিনিউ করতে হবে যেন আমি যে দৌড়টা হুট করে শুরু করছি সেই বডির যে প্রেশারটা যেন আমার মাসেল নেয়ার জন্য রেডি হয়। অ্যান্ড রান শেষে বা ওয়ার্কআউট শেষে আমি যেন একটা ভালো খাবার দিয়ে আমার বডিটাকে রিকভার করতে পারি, আমি যেন একটা ভালো ঘুম দিতে পারি। এই কথাগুলো যখন চলে আসে, কেন পৃথিবীতে রানিং এত জনপ্রিয়? বিকজ ইফ সামওয়ান ওয়ান্ট টু বি আ গুড রানার তাহলে তার লাইফস্টাইলটাকে অনেক বেটার হতেই হবে। লাইফস্টাইল খারাপ করে এন্ডুরেন্স স্পোর্টস এ ইউ কান্ট ডু বেটার, রাইট? দেখেন আপনি যখন সপ্তাহে ৪-৫ দিন রান করবেন তখন আপনার ঘুমকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। আপনার যদি ৭-৮ ঘন্টা ঘুম না হয় তাহলে আপনি রান ভালো করতে পারবেন। ইউ আর এনজয়িং দ্য রান অ্যান্ড ইউ ওয়ান্ট টু এনজয় দ্য রান। তখন আপনার প্রায়োরিটি শিফট হয়ে যাবে যে না, আমাকে তাইলে আর্লি ঘুমায় একটা বেটার স্লিপ মেক সিওর করতে হবে। দেন আপনি যে দৌড়াচ্ছেন আপনার বডি ফ্যাটিগ হচ্ছে সেইটা কাটানোর জন্য আপনাকে ভালো খাবার খাইতে হবে। তখন আর আপনি চাইলেও বিরিয়ানি থেকে শুরু করে তেল জাতীয় খাবার, ফাস্ট ফুড জাতীয় খাবার খাইতে যাবেন না। বিকজ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর রানিং অ্যান্ড ইউ লাভ দ্য রানিং। তো তখন আপনার ফুডটাও আস্তে চেঞ্জ হয়ে যায়।
Then also again you are doing some little of strength training and all. কারণ এটাও আপনার important to improve your injury prevention and also build your muscle. তো দেখেন একটা রানিং কে যদি আপনি ভালো করতে চান এন্ডুরেন্স স্পোর্টস এ তখন অটোমেটিকলি আপনার লাইফ স্টাইলের যে হ্যাসেল গুলো সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ড্রপ ডাউন করে আর আপনি একটা হেলদি লাইফ স্টাইলের ভিতরে ঢুকে যান। এই কারণেই কিন্তু রানিং অনেক বেশি জনপ্রিয় ওয়ার্ল্ডে। হ্যাঁ? তো আমরা যদি এই কিছু মেট্রিক্স ফলো করি এবং কিছু জিনিস ফলো করি তাহলে দেখবেন যে আমার যে হ্যাসেল, আমার ইনজুরিতে পড়ার যে প্রবণতা সেই জিনিসগুলো আস্তে, আস্তে কমে যাবে অ্যান্ড ইউ উইল এনজয় দ্যাট। বাংলাদেশের কুইজিনে যে আমরা অনেক বেশি ফ্যান্সি কিছু যাব না। এক্সপেন্সিভ প্রোটিন বলেন বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বলেন ওখানে না গিয়ে যদি একদম বেসিকে থাকে কিন্তু হেলদি একটা ডায়েট যেটা আমাদের এন্ডুরেন্স জার্নিটাকে হেল্প করবে। তো আপনার কি সাজেশন যে কারোর জন্য বিগিনারদের? ইয়েস, এগেইন ডায়েটের ক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ? হুম। বাট আ আমরা যদি কমনলি বলি, আমি ধরে নিচ্ছি যে আপনার ডায়াবেটিকস এর ইস্যু নাই। আপনার অন্যান্য কোনো ইন্টারনাল বডির কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে যখন আমি রান করব, I need to maintain like 3 meals, 3 big meals with 2 snacks. লাইক সকাল, বিকেল, রাত। আমরা মোটামুটি বাংলাদেশে যে কালচারে যে খাবারগুলো আছে সেটা পরিমাণ মতো নিবো। এর বাইরে মিড মর্নিং এবং আফটারনুনে ২ টা ছোট্ট স্ন্যাকস থাকবে, রাইট? এই ৫ বারের মতো যদি আমি খাই তাহলে আমার অপটিমাম পারফরম্যান্স বলেন, আমার হেলথ এর বেটারমেন্ট এর জন্য বলেন, সবকিছুর জন্য বেটার। এখন এই খাবারগুলোর ভিতরে আমি কোন জিনিসগুলো এভয়েড করব সেইটা বলি। আমার obviously আমাকে কার্বোহাইড্রেটটা খাইতেই হবে বিকজ দ্যাট গিভ ইউ দ্য মেইন প্রাইমারি সোর্স অফ এনার্জি। সো এটাকে আপনার এভয়েড করার কোনো উপায় নেই এবং এভয়েড করা উচিতও না। দ্য থিং ইজ লাইক আমাদেরকে সেটা কিভাবে ম্যানেজ করবো সেটা বুঝতে হবে। সো আমরা যদি খাবারটা শুরু করি প্রোটিন এবং সালাদ, হ্যাঁ? এটা দিয়ে তাহলে কিন্তু আমার জন্য গ্লুকোজ স্পাইকটাও কমে যায় অ্যান্ড অলসো ইট উইল হেল্প মি টু বিং মোর এনার্জেটিক অ্যান্ড অলসো এক্সট্রা যে ওভার ইটিং হয় সেটাও মানে হোল্ড করতে। তো আমরা আমাদের খাবারে যেটা আমরা শুরু করব প্রোটিন অ্যান্ড সালাদ দিয়ে। তারপর আস্তে ধীরে আমরা ভাত নেওয়া শুরু করব, ভাত দিয়ে খাবো যেটা নরমালি খাই। ভাতের ক্ষেত্রেও রাইস ইজ আ ভেরি গুড কার্বোহাইড্রেট সোর্স ফর আস। বাট দ্য প্রবলেম ইজ আমরা অনেক বেশি খেয়ে ফেলি, হ্যাঁ? সো আমাদের জন্য যাদের বডি ওয়েট অ্যারাউন্ড 60 to 70 তাদের জন্য পার মিলে মনে হয় না যে ২০০ গ্রামের বেশি ভাত খাওয়া উচিত। হ্যাঁ? তো বাট অন্যান্য জিনিসকে মেক সিউর করা। দেন দ্য থার্ড থিং হচ্ছে যে প্রোটিনের পরিমাণটা মেক সিউর করা। হুইচ ইস লিটল বিট টাফ ইন বাংলাদেশ। বিকজ আমাদের খাবারের কালচারে মিডল অ্যান্ড লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি গুলোতে যেটা হয় যে আমরা ভাত এবং আমরা কার্বের দিকে অনেক বেশি ফোকাস দেই, প্রোটিনের দিকে অত দেই না। সো আমরা মেক সিউর করব যেন আমাদের বডি ওয়েটের এট লিস্ট 1.4 to 5x যে যদি আমি দৌড়াই রেগুলার, হ্যাঁ? ইউজুয়ালি আমি যদি না দৌড়াই তাহলে আমার বডি ওয়েট যত কেজি তত গ্রাম প্রোটিন ইনটেক করা। আর আমি যদি দৌড়াই বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে থাকি তাহলে যেন এট লিস্ট আমার বডি ওয়েটের 1.4 to 5x প্রোটিন ইনটেক হয়। গ্রাম আরকি। সো আমি যদি আপনাকে একটু বলি যে ধরেন একটা ডিমে বাংলাদেশে অ্যারাউন্ড 5 to 6 গ্রাম প্রোটিন থাকে। রাইট? আপনার ওজন যদি ৭০ কেজি হয় তাহলে আপনি যদি রান করেন তাহলে এট লিস্ট আপনাকে অ্যারাউন্ড ১০০-১১০ গ্রাম প্রোটিন ইনটেক করতে হবে। সেক্ষেত্রে একটা ডিমে থাকে ৬ গ্রাম প্রোটিন। ধরেন চিকেনের ব্রেস্ট পিস ১০০ বা ১৫০ গ্রাম চিকেন ব্রেস্ট পিসে অ্যারাউন্ড ২০ থেকে ২৫ গ্রাম প্রোটিন থাকে। রাইট? সো এইভাবে আপনি এবং ইউ ক্যান সার্চ অলসো গুগল, জাস্ট গুগলে লিখে দিলেই হবে যে কত গ্রাম প্রোটিন থাকে কতটুকুতে। এইটা করে আপনি ন্যাচারালি ট্রাই টু ফুলফিল ইউর প্রোটিন ডিমান্ড উইথ দ্য উম হেলথি অ্যামাউন্ট অফ ফাইবার। হ্যাঁ? বিকজ অফ ফাইবার না থাকলে আবার আমার কনস্টিপেশন অ্যান্ড অল হইতে পারে। তো সেইটা আমি ফিল আপ করব। I will try to make my প্লেট কালারফুল। অনেকগুলো কালার আছে। এট লিস্ট ৩-৪ টা কালার আছে। এই কয়েকটা জিনিস মেইনটেইন করব। অ্যান্ড অলসো হেলথি ফ্যাট, নাটস অ্যান্ড সিড এগুলো যেন টুকটাক করে থাকে। হ্যাঁ, নাটস অ্যান্ড সিড লিটল বিট এক্সপেনসিভ অনেক ক্ষেত্রে। বাট আমার সবকিছু অনেক এক্সপেনসিভ দরকার নাই। আমার চীনা বাদাম নরমাল যে রাস্তায় আমরা বাদাম খাই সেটা হলেও এনাফ, রাইট? সো আমার কিছু নাটস অ্যান্ড সিড লাগবে। আমার কিছু হেলথি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস হয়তো ডেইলি লাগবে। আমার প্রোটিনের পরিমাণটা ফুলফিল করতে হবে। আমার কার্বের পরিমাণটাকে যদি আমার ওয়েট নিয়ে কনসার্ন না থাকে বা
কমাইতে চাই সেক্ষেত্রে অবভিয়াসলি কার্বটা কম থাকবে। তখন ক্যালোরির ব্যাপার আসে। সো আমরা ওই জিনিসটাতে না যাই বিকজ ওইটা একটু টেকনিক্যাল। এখানে অনেক মানুষ গুলায় ফেলবে। বিকজ ওইটা পারসন টু পারসন ভ্যারি করে অ্যান্ড অলসো আমার ওয়েট লসের মেইন ফিলোসফি হচ্ছে কতটুকু আমি বার্ন করতেছি আর কতটুকু আমি খাচ্ছি। রাইট? সো দ্যাট ইস দ্য বেসিক ফান্ডামেন্টালস। সো আপনার যদি ডেইলি বার্ন করেন ২,০০০ ক্যালোরি আর আপনি যদি ডেইলি ২৫০০ ক্যালোরি খান তাহলে আপনার কখনোই ওয়েট কমবে না। বাট আপনি ২,০০০ ক্যালোরি থেকে যদি কম ক্যালোরি খান তাহলে ওয়েট কমে যাবে। সো এই কম খাওয়াটা কিভাবে করবো এটা ডিপেন্ড অন আরো অনেক কিছুর উপরে। কিন্তু আমাদের মেক সিউর করতে হবে প্রোটিনটা যেন ঠিক থাকে। সো প্রোটিনটা ঠিক থাকলে যেটা হবে আমার ওয়েট কমবে বাট সেই ওয়েটটা ফ্যাট থেকে কমবে। হ্যাঁ? মোস্টলি। একটু প্রোটিন মাসল থেকে আসবেই বাট মোস্টলি ফ্যাট থেকে কমবে। তো সেইটা কিন্তু মেক সিউর করা জরুরি। কারণ আমরা ফিট হইতে চাচ্ছি, আমরা আরো আনফিট হইতে চাই না। হ্যাঁ? পিপল বাংলাদেশের সবথেকে বড় ভুল হয় যে আমরা ওয়েট কমাইতে যাচ্ছি, খাওয়া-দাওয়া বাদ দিয়ে ওয়েট কমায় ফেললাম। সেইখানে আপনার বডি আগেও একটা আনহেলথি স্টেট এ ছিল। হ্যাঁ? আপনি আগে তো হেলথি ছিলেন। যখন আপনি ওয়েট কমায় মনে করতেছেন ইউ আর হেলথি তখনও কিন্তু আপনি আসলে হেলথি নাই। কারণ আপনার বডির যে বেসিক নিউট্রিশন যেটা দরকার সেটা কিন্তু আপনি পান না। তো সেই জায়গা থেকে একটু মিস্টেক থাকে। সো আমরা মেইনটেইন করব যেন আমাদের প্রোটিনের পরিমাণটা এট লিস্ট ঠিকঠাক থাকে। হেলথ হেলথি অ্যামাউন্ট অফ ফাইবার যেন আমার বডিতে যায়। অ্যান্ড বাকি জিনিসগুলো আপনার ফিটনেস এবং আপনার গোল এর উপর ডিফাইন হবে। যে আমি কতটুকু কার্ব নিবো। যার জন্য ওয়েট বাড়ানো দরকার, সে হয়তো আরেকটু বেশি প্রোটিন খাবে। সে হয়তো আরেকটু বেশি কার্ব খাবে, রাইট? আমরা যারা রেগুলার রান করি আমাদের কার্বের ডিমান্ড অনেক হাই থাকে ট্রেনিং এর আগে পরে। সো আমরাও ট্রেনিং এর আগে পরে ওইভাবেই জিনিসটাকে ম্যানেজ করব। সেটাও কিন্তু আমরা ওইভাবে করতে পারি। আচ্ছা। খুবই ভালো সাজেশন। আমি এটা নিজেই নোট দিলাম। অবশ্যই এটা অনেক বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক কারণ ডায়েট এগুলো অনেক ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। তবে কিছু জেনারেল প্রিন্সিপল নিয়ে আসলে কিছু কথা বলা যায় এবং আমরা ভালোই কভার করলাম। নেক্সট গিয়ারে আসি। তো গিয়ার রানিং এর একটা সুন্দর একটা বিষয় হচ্ছে এটা খুবই সহজে শুরু করা যায়। জাস্ট ভালো একটা পেয়ার অফ শুজ জাস্ট টু এভয়েড ইনজুরিজ। সেটা দিয়েই শুরু করা যায়। কিন্তু অবশ্যই আস্তে, আস্তে সময় উঠলে আর একটু প্রফেশনালিজম এ যাওয়ার জন্য আমরা আরো অনেক ফ্যান্সি কিছু জিনিসে দেখব। হাইড্রেশন ভেস্ট থেকে শুরু করে হার্ট মিটে থাকে তো প্লাস আরো অনেক কিছু। তো আমি ধরে নিই আমি বিগিনার থেকে এখন আস্তে, আস্তে প্রফেশনাল হতে চাচ্ছি। তো শুজ কেনার সময় কি ধরনের সাজেশন আপনার? প্লাস অন্যান্য কি ধরনের গিয়ার থাকলে আপনার মনে হয় যে পারফরম্যান্স ইনক্রিজ হয়? আপনার যদি একটা গ্র্যাজুয়াল একটা যদি প্রোগ্রেস বারের মতো যদি আপনার যদি সাজেশন করতে বানান যে আগে এটা প্রয়োজনীয় তারপরে এটা নিলে ভালো হয়। এই ধরনের একটা একটা স্টেপ বাই স্টেপ গিয়ার রিকমেন্ডেশন। আচ্ছা, শু নিয়ে কথা বলতে গেলে আ ১ম যে জিনিসটা মেইনটেইন করতে হবে বাংলাদেশে যে আপনাকে এট লিস্ট একটা রানিং শু কিনতে হবে। ওকে? রানিং শু যদি আমি বলি যে কোনটা রানিং শু আর কোনটা রানিং শু না, হ্যাঁ? ক্যাজুয়াল শু এবং রানিং শু। সো দোজ যেই জুতাগুলো আপনার কার্ভটা মেইনটেইন করে। আমার পায়ের নিচে একটা আর্চ আছে, রাইট? সেই আর্চটাকে যেই জুতাগুলো একটু মেইনটেইন করে সেইটাকেও আমি এট লিস্ট মিনিমাম লেভেলের রানিং শু বলতেও পারি। হুম? বাট আপনি দেখবেন যে বাটা অ্যাপেক্স এর অনেকগুলো শু এর জায়গা আছে। যদি মোস্টলি বাংলাদেশে বাটা, অ্যাপেক্স, লোটো এভেইলেবল, রাইট? তো সেখানেও দেখবেন কিছু জায়গায় ওদের আ ইয়াতে স্পষ্ট লেখা থাকে, "These are the running shoe." হ্যাঁ? সো আপনাকে মেক সিউর করতে হবে যে ইউ আর ওয়ারিং আ রানিং শু বিকজ দ্যাটস ইম্পোর্টেন্ট। আ কারণ আপনি যদি ধরেন কাইন্ড অফ ফিজিক্স পরীক্ষা দিতে যাই যদি আমি কেমিস্ট্রি পড়ে যাই তাহলে তো আমার কাজ হবে না, রাইট? সিমিলার আমি যদি রানিং করতে যেয়ে যদি আমি হিল পরে দৌড়াই তখন তো আমার পা আরো চলে যাবে। হ্যাঁ? সো সেটাও হবে না। সো আমাকে রানিং শুটা মেক সিউর করতে হবে। ডিফারেন্ট টাইপ অফ রানিং শু আছে। বাংলাদেশে একটু রানিং শু এক্সপেনসিভ বিকজ অফ উই ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি টু হ্যাভ দোজ কাইন্ড অফ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন বাংলাদেশ। সো আমাদেরকে বাটা, লোটোর যে বিগিনার লেভেলের রানিং শু আছে সেটাতেই অনেক বেশি আ রিলে করতে হয়। এর বাইরে রানিং শুর ক্ষেত্রে কয়েক ধরনের রানিং শু আছে। ধরেন আপনি অ্যাজ এ বিগিনার রানার, হ্যাঁ? সো আপনার প্রাইমারি ফোকাস নট রানিং ফাস্ট ইনিশিয়ালি, জোরে দৌড়ানো না। আপনার প্রাইমারি ফোকাস হচ্ছে টু বিল্ড ইউর এন্ডুরেন্স, আপনার ফিটনেসটাকে আরো বেটার করা, রাইট? সো সেই ক্ষেত্রে আমাকে এমন শু গুলো কিনতে হবে যে শুটা আ স্টেবিলিটি ভালো। যে শুটার কুশনটা একটু বেটার। হ্যাঁ? দেন আপনি যখন মনে করলেন যে না আমি এখন আগের থেকে বেটার ফিট, হ্যাঁ? এখন নিজেকে আরেকটু পুশ করতে চাই। অ্যান্ড সেই মোটিভেশন এ দেন ইউ ক্যান গো ফর লিটল বিট অফ পারফরম্যান্স শু। যেই শু গুলোতে হ্যাভ দ্যাট কাইন্ডস অফ বাউন্সি ইফেক্ট অ্যান্ড আর্চ সাপোর্ট অ্যান্ড অলসো দ্য টেকনোলজি যেইটা আপনাকে জোরে দৌড়াতে আরেকটু পুশ করবে, রাইট? বাট ওই শুটা পরে আবার
ডেইলি দৌড়ানো যাবে না। তাহলে আপনার অ্যাঙ্কেলের উপর অনেক প্রেশার পড়ে। সো সেখানেও আপনি ইনজিউরড হওয়ার চান্স থাকে। সো রানিং শু ইজ আ রিয়ালি বিগ আ মানে ইউনিভার্স যেখানে ছোট, ছোট অনেক কিছু ম্যাটার করে। যদি আপনি একদম প্রিসাইজলি জিনিসটাকে ঠিক করতে চান বিকজ অফ তখন আপনার দেখতে হবে যে আমার প্রোনেশন কেমন? আমার পা কি ফ্ল্যাট পড়ে, নিউট্রাল ওয়েতে পড়ে অর সুপারনেশন এ পড়ে না আ এই সাইডে একটু কাত হয়ে পড়ে। কারণ ডিফারেন্ট পিপল এর মানে কারোই রানিং ফর্ম কারো সাথে মিলবে না। কোন না ছোট একটু গ্যাপ থাকবে। তো সেইটা থেকে কিন্তু ওয়ার্লড এ জুতাগুলো ওরকম আলাদা করা। নিউট্রাল রানার যাদের পা মোটামুটি সোজা হয়ে পড়ে। সাইড এবং ইয়েতে পড়ে না। তাদের জন্য এক ধরনের রানার জুতা থাকে। যাদের পা একটু কার্ভ হয়ে পড়ে। সো তাদের জন্য এক ধরনের জুতা থাকে। বাট আমরা মোস্টলি নিউট্রাল রানিং শুতেই যাবো হুইচ ইস কভার বোথ। এইটাতে যাবো। দেন আমাদের বুঝতে হবে যে শুটা আমি কিনবো রানিং। আমি যদি কিছু না বুঝি যে আমি একটা জুতা পরে দৌড়াবো, আমাকে তাহলে কি, কি জিনিস মাথায় রাখতে হবে? আমার মাথায় রাখতে হবে মাঝখানে যদি আমি ভাঁজ করি জুতাটাকে সেটা যেন না ভাঙে। ফোল্ড না করা যায়। আমার মিডল পশ্চার পর্যন্ত জুতার মাঝখান পর্যন্ত স্টিক হয়ে থাকবে। সামনের অংশটুকু শুধু ফোল্ড হবে। অর্থাৎ আমার পায়ের যে পাতা এবং বল অফ দ্য ফিট যেটা বলি আমরা, সেই অংশটুকু ভাঁজ হয় এরকম একটা জায়গায় আমার উম থাকতে হবে। দেন আমার ব্রিথেবিলিটি ভালো হইতে হবে। অর্থাৎ জুতার ভিতরে এয়ার পাস হয়। হ্যাঁ? আমরা যদি এখন ফরমাল শু পরে দৌড়াই, কিছুক্ষণ পরে পা ঘেমে যাবে অ্যান্ড অলসো আপনার পায়ে প্রচন্ড ব্যথা করবে, রাইট? কারণ ওইটা দৌড়ানোর জন্য বানানোই হয়নি। কারণ ওখানে কোনো ব্রিদিং মানে এয়ার পাস হচ্ছে না। সো আমাকে দেখতে হবে যে ওটার ব্রিথেবিলিটি কেমন, রাইট? অ্যান্ড দেন আমার সোলটা কেমন? কতটুকু টেম্পারেচার হোল্ড করতে পারে? সোল যদি নরমাল হয় তাহলে আমি যদি রোডে দৌড়াই, অল্পক্ষণ পরেই দেখবেন আপনার পা গরম হয়ে গেছে। ভিতর থেকে হিট জেনারেট হচ্ছে। তো এই কয়েকটা জিনিস অ্যান্ড অলসো উম আর আমরা দেখতে পারি যে ধরেন জুতাটার ভিতরে ওকে সাইজ নিয়ে একটা ঝামেলা আছে। সাইজটা দৌড়ানোর সময় আমার পারফেক্ট সাইজে জুতা পরা যাবে না। আমার পায়ের পরিমাণ যদি ২৭ সেন্টিমিটার হয় দূরত্ব, তাহলে আমার জুতাটা কিনতে হবে ২৭.৫ সেন্টিমিটার। একটু বড়। সো দ্যাট আমি যখন দৌড়াবো একটা সার্টেন গ্যাপ থাকে যেই গ্যাপটা আমার পা যে মুভ করতেছে লিটল বিট সেইটা হোল্ড করতে পারে। আদারওয়াইজ আমার নক কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার সাইজটাকে মেইনটেইন করতে হবে। আমার একটু দেখতে হবে এটার ব্রিথেবিলিটি কেমন, এয়ার কেমন পাস হয়। আমার দেখতে হবে জুতার ইনসোলটা কেমন অ্যান্ড অলসো জুতার টেকনোলজি ওয়াইজ, কার্ভ ওয়াইজ জুতাটা আসলে রানিং এর জন্য পারফেক্ট। এগুলো অনেক কিছু দেখা যায়। যদি আমি কোন কিছুই না জানি নরমাল একটা জুতাকে কম্পেয়ার করি। আর আপনি যদি জাস্ট Google কিংবা Facebook কিংবা যেকোনো জায়গায় রানিং শু লিখে সার্চ দেন তাহলে তো লিস্টের উপর লিস্ট আছেই। সেখান থেকে ইউ জাস্ট গো উইথ দ্য স্টেবিলিটি শু ইনিশিয়ালি অ্যান্ড অলসো কুশন ওয়াইজ যেগুলো আ আমরা শুরু করতে পারি। আমরা শুরুতেই পারফরম্যান্স শু অনেক দামি শু দরকার। আমার এমন একটা শু দরকার যে শুটা আমাকে মোর স্টেবল রাখবে, আমার পাকে প্রোটেক্ট করবে। কারণ আমার পা ইনিশিয়ালি উইক। কারণ ডে বাই ডে আই উইল বি ইমপ্রুভ অ্যান্ড ডে বাই ডে আই উইল বি স্ট্রং। আমি ১ম দিনই তো অনেক স্ট্রং না। সো সেই সময় আমার যে জুতাটা একটু নিজেকে আপনাকে একটু প্রোটেক্ট করতে হেল্প করবে সেই শুটা নিয়ে যাওয়া বেটার বা ওই শুটা পরা বেটার। যদি আ একটা মনিটরি এক্সপেকটেশন সেট করা লাগে যে এটা এই প্রাইস রেঞ্জে আপনি এন্ট্রি লেভেল শুজ পাবেন, যেগুলো দিয়ে শুরু করতে পারেন। এরপরে মডারেট হুম, হুম। লেভেলে, এরপর আরো অ্যাডভান্স লেভেলে। তো আপনার আপনার কি মত ওই প্রাইস রেঞ্জ অনুসারে বাংলাদেশে? আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বাংলাদেশের ভিতরে যে শু গুলা পাওয়া যায় বাটা, অ্যাপেক্স, লোটো দোজ আর দ্য বিগিনার লেভেল শু। সো অ্যারাউন্ড কত ৩,০০০ ৩,৫০০ থেকে শুরু করে প্রবাবলি ৬,০০০ পর্যন্ত আছে। হ্যাঁ? সো যেগুলো ৩,০০০-৩,৫০০ এর রেঞ্জে সেগুলো পরে আপনি হয়তো সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ মিনিট একটানা দৌড়াইতে পারবেন। এরপরে গেলেই একটু হিট জেনারেট হওয়া শুরু করবে। হিট ইস্যু হবে। যে শু গুলো মোটামুটি ৬,০০০ এর কাছাকাছি, ওই জুতোগুলো পরে আপনি ১ ১.৫ ২ ঘন্টা পর্যন্ত হয়তো সপ্তাহে ৪ দিন দৌড়াতে পারবেন। নট এভরিডে। হ্যাঁ? টু প্রটেক্ট ইউরসেলফ, প্রটেক্ট ইউর ফিট। আর বাই এনি চান্স আমি বাইরে থেকে জুতা আনাচ্ছি কিংবা ইয়ে করতেছি। সেই ক্ষেত্রে এন্ট্রি লেভেলের শু গুলো ধরেন আমি যদি ডলারের হিসাবে কাউন্ট করি, সো এন্ট্রি লেভেলের শু ইস লাইক মোর $60 to $100. হুম। amateur লেভেলের শু অ্যারাউন্ড $100 to $180. আ এখানে amateur লেভেলে পারফরম্যান্স শু ও থাকে আবার এন ধরেন স্টেবিলিটি শু ও থাকে, কুশন শু থাকে বাট বেটার পারফর্ম করে ওভারঅল। আর
পারফরম্যান্স অ্যাথলিট বা যারা একদম প্রফেশনাল অ্যাথলিট তাদের জন্য ধরেন যে শু গুলো থাকে ওগুলোর দাম হয়তো $180 থেকে $250 রাইট নাও। সো সেইভাবেও আপনি বুঝতে পারেন যে কোনটা এখন আমার দরকার এবং ডিসট্যান্স ওয়াইজ। হ্যাঁ? জুতাগুলো কিন্তু ডিসট্যান্স ওয়াইজ ও অনেক ম্যাটার করে। যে জুতাটা পরে আমি যেটা বললাম আপনার বাটা অ্যাপেক্স এর যে ৩,০০০ ৩,৫০০ এর জুতা সেটাও রানিং শু। ৬,০০০ এর জুতাটা সেটাও রানিং শু। বাট ৩ ৩,৫০০ এর জুতা দিয়ে আপনি সর্বোচ্চ হয়তো ১ ঘন্টা দৌড়াতে পারবেন। ভালোভাবে। বাট ৬,০০০ দিয়ে হয়তো ৯০ মিনিট ২ ঘন্টা দৌড়াতে পারেন। সো আপনার গোল বুঝতে হবে। আমি যদি জাস্ট কেবল শুরু করছি, সপ্তাহে ৩ দিন দৌড়াই ৪০ থেকে ৪৫ মিনিট, তাহলে আমার এক্সপেনসিভ জুতা কিনে লাভ নেই। আমি ওইটা ইউটিলাইজ করতে পারতেছি না। তাহলে আমার মোর বিগিনার ফ্রেন্ডলি শু যেটা মোটামুটি ওকে আমার মানে ফিট কে প্রটেক্ট করবে অ্যান্ড অলসো আমি একটু কমফোর্টেবল ওয়েতে দৌড়াইতে পারব। আর যদি নেক্সট গিয়ারে আমরা মুভ করতে চাই যে শুজের পরে নেক্সট কি আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হয় রেসের ক্ষেত্রে? শুজের পরে মোস্ট ইম্পোর্টেন্ট গিয়ারস হচ্ছে কি পরে দৌড়াচ্ছি সেইটা। বিকজ আমাদের দেশে তো অনেক গরম। আমরা দেখি যে অনেকে সুতির কাপড় পরে দৌড়ায়, রাইট? যেটার ফলে ঠান্ডা লেগে বেশি দৌড়ানোর সময় অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং অস্বস্তিতেও লাগে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উম উইন্টার না হলে এট লিস্ট সামারে আমাকে ব্রিথেবল কোনো কিছু পড়তে হবে। হ্যাঁ? ব্রিথেবল টি-শার্ট, ব্রিথেবল প্যান্ট, হ্যাঁ? যেইটাতে এয়ারটা পাস করবে অ্যান্ড অলসো আপনার যে ঘাম সেটা দ্রুত শুকাবে। হ্যাঁ? সেইটা ম্যান্ডেটরি রাখতে হবে। খুব বেশি আমাদের ওয়েদারে তো খুব বেশি কাপড় পরার সুযোগ নাই সামারে। হ্যাঁ? তো আমাদের এমন কোনো কিছু পড়তে হবে যেটা মোর ব্রিথেবল, মোর লাইট অ্যান্ড অলসো আপনার ঘামটাকে দ্রুত বাইরে পাস করতে সাহায্য করে। ভিতরে যেন না থাকে। সেইটা মেইনটেইন করলে আর জুতা মেইনটেইন করলে I don't think আর তেমন কোনো কিছু দরকার আছে। বাকি জিনিসগুলো গোল ওরিয়েন্টেড। আমি জাস্ট যদি বিগিনার লেভেলে জাস্ট রান করি, এনজয় করি, তাহলে আমার আর কিছুই দরকার নেই। আমার হাতে একটা মোবাইল আছে, মোবাইলে টাইম দেখলেই এনাফ। অ্যান্ড দেন আমি যদি একটু রান ফোকাস হই যে না আমি রানের পারফরম্যান্স টা বিল্ড করব। এই কয়েকটা জিনিস হওয়ার পর ১ম ইনভেস্টমেন্ট টা হওয়া উচিত ঘড়ির উপর। যেইটা আপনাকে রিয়ালি মোটিভেটেড করবে এবং ওটা একটা স্মার্ট ওয়াচ। হ্যাঁ? তো সেটা Xiaomi র হইতে পারে, যেকোনো ব্র্যান্ডের হইতে পারে অর সামথিং লাইক আপনি অনেক বেশি রান ফোকাস তাহলে হয়তো এন্ডুরেন্স স্পোর্টস এ যে ওয়াচ গুলো ব্যবহার করা হয় যেমন Garmin, Apple থেকে শুরু করে অন্যান্য ওয়াচ সেগুলো তো যাইতে পারে। ইটস ডিপেন্ড অন ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ? আপনার কতটুকু বাজেটের ভিতরে আছে সেইটার উপর। ঘড়িটাতে হয়ে গেলে আর আ ইয়েস জোরে রোদের ভিতরে দৌড়াইলে সানগ্লাস, ক্যাপ, না দৌড়াইলে লাগতেছে না। এর বাইরে আরো প্রিসাইজলি যদি আমার রানিং এর ডাটা অ্যান্ড ফিটনেস এর ডাটা গুলো ট্র্যাক করতে চাই তাহলে হয়তো হার্ট রেট মনিটর, হ্যাঁ? বাট ওগুলো পরের ধাপে অ্যান্ড দেন অলসো আ যে ধরেন আ এর বাইরে আর কি লাগবে? এর বাইরে হয়তো বেটার ওই সিম্পল জিনিসগুলোকে আরো ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ? যে ধরেন আমি যে মোজাটা পরে দৌড়াইতাম এখন আমি আরো ভালো দৌড়াইতে চাই, আরো কমফোর্ট ফিল করতে চাই। তাহলে আমার শক্স টা আরো বেটার হইতে হবে। এমন কোন শক্স যেটা আমার আর্মস কে একটু সাপোর্ট দেয়, মোর কমফোর্টেবল অ্যান্ড অলসো পা কম ঘামে, রাইট? এই টাইপের। দেন আমার টি-শার্টটা আরো একটু বেটার করতে হবে আগেরটার থেকে। পারফরম্যান্স এবং কমফোর্টেবল ওয়াইজ। সো এটার তো রেঞ্জ এর শেষ নাই। সো শুরু এই জিনিসগুলো করলে দেন আস্তে আপনিও যেমন ইমপ্রুভ করবেন, এই আপনার জিনিসগুলো আরো ইমপ্রুভ করবে। হুম। সো এই ড্রেসের ক্ষেত্রে আমি একটা টার্মকে ইন্ট্রোডিউস করতে চাই যেটাকে ইংলিশে বলা হয় ময়েশ্চার উইকিং। তো এটা হ্যাঁ, আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ এটা যেটা করে যে আমাদের ঘামটা ওই টি-শার্টের উপর নিয়ে এসে তারপর ওটাকে সহজে শুকাতে সাহায্য করে। তো আমার ইয়া ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল যে আমার যে লোকাল যে ইভেন্ট গুলো হয় স্পেশালি আনলেস সেটা অনেক বেশি ইন্টারন্যাশনাল লেভেল স্ট্যান্ডার্ডে হয়। তো ওখানে দেখবেন যে আপনার 50% যে রেজিস্ট্রেশন ফান্ড থাকবে সবকিছুই দেওয়া হয়েছে ওই জার্সিতে। ওই আপনার যে ইভেন্টের জার্সি ওটাতে। তো আমার সবসময় এটা খুব একটা খটকা লাগে যে আরে আমার ইভেন্টে কেন জার্সি লাগবে? কারণ বেশিরভাগ যারা ভালো রেসার ওরা নিজেদের ড্রেসই পরে যায় যেগুলো ময়েশ্চার উইকিং হয়। ওদের জার্সিগুলো না পরে যেগুলো তেমন হুম, একটা ভালো ফ্যাব্রিকের হয় না। তো আপনার কি হ্যাঁ। ইনসাইট এখানে যে আমাদের লোকাল ইভেন্ট গুলো এরকম জার্সি ফোকাস কেন কেমন একটা? আ লোকালের ইভেন্ট গুলোর মধ্যে অনেক ব্যারিয়ার আছে। লাইক যে ধরেন আপনি যে ইভেন্টে মার্কেটিং এর জন্য মানুষ আপনাকে স্পন্সর করতেছে, রাইট? মানে স্পন্সর করতেছে, কোথায় স্পন্সর করতেছে, কি দেখাচ্ছে, রাইট? সো দ্যাটস ওয়াই একটা অন্যতম টুলস হচ্ছে টি-শার্ট। টি-শার্টের ভিতরে আমি ওই স্পন্সরের ওই ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। অ্যান্ড আগে বাংলাদেশের জার্সি গুলো আরো অনেক খারাপ থাকতো। গ্র্যাজুয়ালি এখন অনেক বেশি ইমপ্রুভ হইছে। এখন যে
ইভেন্ট গুলোতে টি-শার্ট গুলো দেয় ইজ কোয়াইট গুড। যেটা পরে দৌড়ানো যাবে এবং দৌড়ালে খুব একটা প্রবলেম নাই। হয়তো ২-১ দিন একটু আগে পরে অভ্যাস করে নিলে আরো ভালো হইতো। সেইটা। বাট মোস্টলি আ ওয়ার্লড এও টি-শার্টের উপর অনেক বেশি ফোকাস থাকে। বাট ওয়ার্লড এর টি-শার্ট আমরা ওইভাবে অতটা অনেকেই ইউজ করে না। সবাই সবার কমফোর্টেবল টি-শার্টই পরে। বাট বাংলাদেশে কেন বেশি করা হয়? বিকজ অফ আমাদের আ অনেকগুলো সীমাবদ্ধতা আছে। একটা ইভেন্টের জন্য যে পরিমাণ সাপোর্ট দরকার সেই সাপোর্টটা আমরা পাই না। সেই সাপোর্টটা নেওয়ার জন্য আমাদের স্পন্সর লাগে। স্পন্সরকে তো আমার বাংলাদেশে তো ম্যারাথন ইভেন্ট লাইভ ব্রডকাস্ট হয়। রাইট? সো আপনি যদি দেখেন যে বিদেশে যত ওয়ার্ল্ড মেজর ম্যারাথন আছে সেগুলো পৃথিবীর ন্যাশন ওয়াইজ প্রত্যেকটা টিভি চ্যানেলে ওইভাবে ব্রডকাস্ট হয়। সেখান থেকে স্পন্সররা তাদের যে জায়গা সেটাকে তুলে আনতে পারে। আমাদের দেশে তো আর ওইভাবে হয় না। আমাদের একটাই অপশন টি-শার্ট। যে টি-শার্টে বড় করে স্পন্সরের নাম লেখা থাকবে। হ্যাঁ? দ্যাটস ওয়াই দে ইনভেস্ট অন ইউ। এই কারণে টি-শার্টের উপর অনেক বেশি ম্যান্ডেটরি থিংস থাকে। হোপফুলি গ্র্যাজুয়ালি ডে বাই ডে সে জিনিসগুলো ঠিক হবে এবং আমরাও এবং টি-শার্টের কোয়ালিটিও আরো বেটার হবে। সো হোপ ফর দ্য বেস্ট। আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি আ প্রবলেম আছে। আমার আমার জাস্ট এটা খুবই ফানি লাগে। কারণ ইভেন্টের জন্য এতগুলো ড্রেস আসলে বস্তার মতো ভরে আছে কিন্তু আসলে পড়ি না ওরকম টাইপের। তো আচ্ছা ওটা একটা সাইড ফ্যাক্ট ছিল। আচ্ছা। তো আসলে অনেক কিছু খবর করলাম। ফিজিক্যালি আমার মনে হয় বেশি ফোকাসটা ছিল। আমার মনে হয় রেসের একটা মেন্টাল এবং সাইকোলজিক্যাল বিষয় থাকে। আমি যেটা রেস ডে এর দিন বুঝতে পারি। যে একটা ফিলিং থাকে যখন আপনি ওই স্টার্টিং লাইনে দাঁড়াবেন, তো কিভাবে শুরু হচ্ছে। তো ওরকম যে যদি ডিসঅর্গানাইজ ভাবে হুট করে শুরু হয়ে গেল, আপনি একদম পিছে দাঁড়িয়ে আছেন। বাকিরা একদম ফার্স্ট রোতে যারা আছে তারা খুব তাড়াতাড়ি চলে গেল। যে সাইকোলজিক্যালি কিভাবে নেওয়া যায়। তো আপনার ওরকম কিছু মেন্টাল বা সাইকোলজিক্যাল টিপস আছে যে রেসের সময় ইউজ করতেছেন যাতে পারফরম্যান্স এনহ্যান্স হয়? যেমন ধরে নেন আমি একটা টিপস পড়ছিলাম একজন থেকে যে মনে করেন বাতাস আসতেছে সামনে অনেক বেশি। তো সামনে কেউ যদি থাকে তাকে আপনি ওরকম মানে একটা ব্যারিকেড হিসেবে ইউজ করতে পারেন। তো ওই ধরনের অনেক নিজস্ব পার্সোনাল টিপস বানিয়ে ফেলে আরকি। তো ওই ধরনের মেন্টালি বা সাইকোলজিটা আপনার আ এই টাইপের তো অনেক টিপস আছে, অনেক টেকনিকস আছে। আ সাইকোলজিক্যালি থিংস হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ট্রেনিং। When you have the right training back of your race, then you know that I will own the race. মানে এমন না যে আমাকে ফার্স্ট হইতে হবে। বাট I will give my best and I will bring out my best effort on the race. So training is the most important things. যদি আমি স্ট্রাকচারালি লাস্ট ২, ৩, ৪ মাস ট্রেনিং ভালোমতো করতে পারি তখন সাইকোলজিক্যালিও আমি অনেক মানে স্ট্রং থাকি যে না এই রেসটা আমার অনেক ভালো হবে। এর বাইরে যে কিছু জিনিস আছে যেমন রেস ট্র্যাকে দাঁড়াইলে অবভিয়াসলি যারা একটু পারফর্ম করতে চায় তাদের হার্ট রেট অনেক হাই হবে বিকজ অফ দ্য নার্ভাসনেস, রাইট? তো সেইটাকে কাম করার জন্য হ্যাভ সাম ডিপ ব্রিথ, হ্যাঁ? হয়তো ইভেন্টে আসার আগে একটু ১৫ থেকে ২০ মিনিট মেডিটেশন করে আসা সো দ্যাট আপনি মাইন্ড ওয়াইজ অনেক কমফোর্ট ফিল করেন। খুব বেশি অতিরিক্ত চিন্তা না করা কি হবে। মোর ফোকাস অন নাও যে আমি রেসটা শুরু করতেছি অ্যান্ড স্টার্ট অন মাই পারফেক্ট টার্গেট অ্যান্ড গোল। যেই গোলটাতে নেমে শুরু করতেছি সেইটা। দেন অবভিয়াসলি যখন আমি ব্রিজে উঠতেছি কিংবা অনেক আফিলে আছে তখন আমার স্ট্রাইডটা কেমন হচ্ছে? ছোট, ছোট স্টেপে যাচ্ছি? না আমি লম্বা, লম্বা স্ট্রাইডে চলে যাচ্ছি? কোনটাতে আমি কমফোর্টেবল ফিল করি সেটা বের করা। অ্যান্ড দেন অলসো ইনিশিয়ালি পেসিং করা। সামনে একজনকে রেখে আমি ওর পেসটাকে ফলো করা সো দ্যাট আমাকে মেন্টালি প্রেশার নিতে না হয় যে আমাকে জোরে দৌড়াইতে হবে। কেউ আমাকে জাস্ট নিয়ে গেল। রাইট? উম সো ওই জায়গাগুলো আছে কখন পানি খাচ্ছি, হ্যাঁ? এটা ইন্ডিভিজুয়াল এর উপর ডিপেন্ড করে। কোন জায়গাটাতে আমি স্লো হব। সো পারফরম্যান্স এর জায়গাটাতে মোর ফোকাস অন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এক্সাক্ট ১ম পার্মানেন্ট জিনিসটা করতে হবে I need to make sure my training good. ওটা যখন হয়ে যাবে দেন I have to plan যে কিভাবে আমি ট্রেনিং এর ভিতরে কোন, কোন প্রবলেম গুলো ফেস করছি। লেটস আইডেন্টিফাই দ্যাট প্রবলেম যে ধরেন আপনি যখন দৌড়াইতে গেছেন, হয়তো ১ ঘন্টার ভিতরে পানি খাইছেন। হ্যাঁ? একটা পানি খাওয়ার পর ইউ ফিল পেটের ভিতরে পেটের সাইডে ব্যথা করতেছে। হ্যাঁ? অনেকেরই হয়। আপনি ট্রেনিং এর ভিতরে ফেস করছেন। হ্যাঁ? সো ওইটা আপনি কতটুকু ইমপ্রুভ করছেন? কতটুকু পানি খেলে আপনার ওই পেইনটা আসবে না। সো গো ব্যাক টু ইউর ট্রেনিং, রিসার্চ অন দ্যাট যে কোন, কোন জায়গাগুলোতে ইউ ফিল প্রবলেম। সেই প্রবলেম গুলো কি করলে আমার রেসের ভিতরে হবে না। মেক্সিমাম এ যেটা প্রবলেম হয় আমরা যখন রেস শুরু হয় তখন ১ম ১ কিলো অনেক জোরে দৌড়াই। হ্যাঁ? অ্যান্ড দেন সাডেনলি আস্তে, আস্তে, আস্তে এমন স্লো হয়ে যায় অনেক সময় হাঁটাও লাগে, রাইট?
সো দ্যাটস দ্য মিস্টেক। সো তার মানে আমাকে রেসের শুরুতে ১০ কিলোমিটার, ১৫ কিলোমিটার, ২১ কিলোমিটার ১ কিলোই তো শেষ হয়ে যাবে না। আমাকে ১০ কিলোমিটারই দৌড়াইতে হবে। তাহলে আমি শুরু করি ১ম টা কমফোর্টেবল পেসে। আমি আমার ১ম এই ১ কিলো জোরে দৌড়াই, পরে না হাঁটি। এই যে ছোট, ছোট জায়গাগুলো ফিগার আউট করতে হবে। দেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পানি খেতে যেয়ে পানি জুতায় পড়ে যায়, তখন ভিতরে ব্লিস্টার হয়। অনেকের ক্ষেত্রে টি-শার্টের কারণে নিপলে বার্স্ট হয়, হ্যাঁ? ছিলে যায়। এই যে ছোট, ছোট জিনিসগুলো যেগুলো আপনার ট্রেনিং এ প্রবলেম ফেস হইতো, সেগুলোকে আইডেন্টিফাই করা অ্যান্ড দেন ওগুলো কিভাবে আমি রেসের ভিতরে মিনিমাইজ করব এবং সলভ করব সেটাতে ফোকাস করা। আরেকটা জিনিস যেইটা অনেকেই ভুল করে, ডোন্ট ফোকাস অন দ্য আদার রেসার। বাকি যারা দৌড়াচ্ছে তাদেরকে খুব বেশি এন্ডুরেন্স স্পোর্টস এ ফোকাস করে লাভ নাই। হ্যাঁ? মোর ফোকাস অন ইয়োরসেলফ, যেভাবে ট্রেনিং করছি সেইটাকে ইমপ্লিমেন্ট করা। সামহাউ যদি আমি আমার ট্রেনিংটাকে ইমপ্লিমেন্ট করি এবং ওইটা যদি আমার বেস্ট হয় এবং বাকিদের থেকে বেস্ট হয়, তাহলে আমি অটোমেটিক্যালি ফার্স্ট হয়ে যাব। বাট আমার ট্রেনিং যদি বাকিদের থেকে স্লো হয়, কম হয়, তাহলে আমি যতই অন্যদেরকে ফোকাস করি হয়তো ১, ২, ৩ কিলোমিটার সাথে থাকতে পারবো। পরে পিছায় পড়বো। হ্যাঁ? তো এইজন্যই এন্ডুরেন্স স্পোর্টস ইস অলওয়েজ কম্পিটিশন উইথ ইয়োরসেলফ, নট উইথ আদার্স। হ্যাঁ? আদার্স অবভিয়াসলি মাইনর কিছু সেকেন্ড, মাইনর কিছু জিনিসে যখন দেখা যাচ্ছে আমিও ২০ সেও ২০, তখন আমার সাইকোলজিক্যালি অনেক কিছু চিন্তা করতে হয় যে আমি তাকে সাইকোলজিক্যালি কিভাবে বিট করব। দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। আ তাছাড়া কিন্তু আরেকজনের সাথে প্রতিযোগিতা করার কিছু নাই। কারণ আপনি এত কিলোমিটার প্রতিযোগিতা করে পারবেন না। হ্যাঁ? মোর ফোকাস অন ইয়োরসেলফ। আর সাইকোলজিক্যাল ওই ব্যাপারগুলো থাকে যে আমি একটা ব্রিজে উঠতেছি, ওই ব্রিজটা আমি কিভাবে ট্যাকেল করব? দ্যাটস দ্য হার্ডেস্ট পার্ট। কোন একটা ম্যারাথন ইভেন্টে যখন আপহিল থাকে সেইটা সবার জন্য কষ্ট। Yeah. এই আপহিলটা আপনারও বিষ, আমারও বিষ। কিন্তু আপনি আপহিল ম্যানেজ করতে জানেন না। কিভাবে ম্যানেজ করতে হয়? ওই ফ্যাটিগ টা যখন আসে উপরে ওঠার সময় সেটা কিভাবে ম্যানেজ করতে হয়? এবং আরেকজন জানে। সো যে জানে সে জিতে যাবে। রাইট? তো ট্রেনিং হয়তো আমরা সেম করছি। সো তখন যেটা হয় যে ওকে, আমার এই ইভেন্টের রেস ট্র্যাক এমন, ওয়েদার এমন এবং এখানকার সাপোর্ট এমন থাকবে। ওই সাপোর্ট এ আমার কোন, কোন জিনিসগুলোতে প্রবলেম হইতে পারে এবং আমি ওইটার জন্য কি প্রিকশন নিচ্ছি। সো আমার যদি কোন একটা ইভেন্ট হয় ধরেন হাতিরঝিলে, যেখানে ১ কিলো ১.৫ কিলোমিটার পর, পর হাতিরঝিলের ব্রিজ গুলোর উপর দিয়ে দৌড়াইতে হবে। তাহলে আমার ট্রেনিং এর ভিতরেও সপ্তাহে ১ দিন এমন একটা জায়গা রাখতে হবে যেখানেও আমি ঐরকম এলিভেশন এ উপরে উঠতেছি। হ্যাঁ? যাতে আমার ওই হিল প্র্যাকটিসটা হয়, হিলে দৌড়ানোর প্র্যাকটিসটা হয়। তো এই জিনিসগুলো যদি আমি ট্রেনিং এ কভার করি তাহলে সাইকোলজিক্যালি I will be good অ্যান্ড তখন আমি মেন্টালি এবং ফিজিক্যালি will be fit to push আম এ মানে own self and also বাকি যারা আশেপাশে থাকবে তারা যদি আমার মতো হয় still I can push myself. এইটা মেইনটেইন করা জরুরি। সো রেস স্টাডি করা জরুরি। সো তাহলে আপনার স্ট্র্যাটেজি যেমন উইন্ড, রাইট? বাতাস। ওই সময় বাতাস থাকবে কি থাকবে না। বাতাস যদি থাকে, হ্যাঁ, কেউ নাই আপনার সাথে। তখন আপনি কিভাবে দৌড়াবেন? তখন আপনাকে চিন্তা করতে হবে যে মোর ফোকাস অন টু বি ইন অ্যারোডায়নামিক্স। কতটুকু বডিকে ক্লোজ রাখা যায়। যত প্রসারিত করব তত বেশি বাতাস গায়ে ধাক্কা খাবে। তত বেশি আমি স্লো হয়ে যাব, তত কষ্ট হবে। সো অ্যারোডায়নামিক যদি হই, বডিকে একটু ক্লোজ রাখি, হয়তো একটা সাইড একটু স্লাইডলি বেন্ড করে শোল্ডারটাকে, তাহলে হয় কি বাতাস কেটে চলে যায়। হ্যাঁ? দেন হয়তো আপনার এমন হইতে পারে যে দৌড়াইতে, দৌড়াইতে হুট করে ক্র্যাম্প হইছে। You don't know how to solve the cramp. সো সেই ক্ষেত্রে হয়তো আপনার বেসিক কিছু ম্যান্ডেটরি স্ট্রেচিং শিখে যাওয়া, হ্যাঁ? নিজেই কিভাবে রিকভার করা যায় সেটা শিখে যাওয়া সো দ্যাট I can implement that. তো এইগুলো ছাড়া আসলে ট্রেনিং এ যদি কেউ ভালোমতো প্রিপারেশন নেয় তাহলে সে মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি will be fit. Absolutely agree. And those are some powerful gems there. So ইয়াপ আমরা ফাইনাল কিছু পার্টের দিকে চলে যাচ্ছি। তো আপনার পার্সোনাল গোলস কি এখন? মানে আল্ট্রা ম্যারাথনস বা ট্রায়াথলনস এরকম কিছু? ইয়া ২ টাই গোল আছে সামনে। আ প্রবাবলি উইল নট অক্টোবরের শেষে there is a race in খাগড়াছড়ি। ৮৩ কিলোমিটার একটা আল্ট্রা ম্যারাথন। ফোকাসিং অন দ্যাট ইভেন্ট, ডোন্ট নো যে এখনো রেজিস্ট্রেশন কনফার্ম হয়নি। সো দিস ইস দ্য অ্যাপ্লিকেশন ওয়াইজ। সো যদি কনফার্ম হয় তাহলে হয়তো ওই রেসের জন্য প্রিপারেশন নিবো। এর বাইরে I have a plan to do a triathlon. Let's see কোথায় দেয়া যায়, কবে দেয়া যায়। সো ওটারও একটা প্রিপারেশন আস্তে, আস্তে will include. ছোট একটা সেগমেন্ট আমরা কভার করতে ভুলে গেছি আসলে যে পোস্ট রেস রিকভারির জন্য কি অ্যাডভাইস? কারণ অনেকে এটা নিয়ে ডিসকাস করে না। আমি পোস্ট রেস রিকভারি এর মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যত দ্রুত আমার খাবারটা খাওয়া যায়। বিকজ আপনি চিন্তা করেন যে ধরেন আপনি যখন দৌড়াইলেন তখন বডির সবচেয়ে কোন জিনিসটা ইউজ হইছে? আমার বডির মাসল। মাসল গুলো অনেক বেশি টায়ার্ড হইছে।
সো মাসেলের জন্য আসলে কি খাবার আছে? মাসেলের জন্য তো এনার্জি দরকার ইনিশিয়ালি, রাইট? আপনি যে ধরেন গ্লুকোজ খেলাম, কলা খেলাম, আমি সার্টেনলি এনার্জি পাচ্ছি বিকজ দ্য ব্লাড স্ট্রিম প্রডিউস দ্য গ্লুকোজ অ্যান্ড গিভ দ্য গ্লুকোজ ইন হোল বডি। বাট আমার মাসেল যে টিয়ার হয়েছে সেটা তো এনার্জি দিয়ে ইনিশিয়ালি খাবার হবে না। সো মাসেলের খাবার হচ্ছে প্রোটিন। হ্যাঁ, অ্যান্ড অলসো আমি যে টায়ার্ড হয়েছি সেটার জন্য আবার আমার এনার্জি দরকার। সো তার মানে আমার প্রোটিন এবং এনার্জি দুটেই দরকার। সো আমাদের পোস্ট রানের ক্ষেত্রে ম্যান্ডেটরি ফলো করতে হবে যে আমি যে কোনো রান করি উইদিন দ্য 30 মিনিট, ইফ পসিবল উইদিন 15 মিনিট আমাকে একটা প্রোটিন এবং কার্ব বেস কাইন্ড অফ 50-50 অর 60-40। হ্যাঁ, প্রোটিন 60%, কার্বস 40% অর 50% প্রোটিন 50% কার্ব, এমন জাতীয় খাবার ইমিডিয়েটলি খাইতে হবে। সো দ্যাট আমার যে মাসেলটা টিয়ার হয়েছে সেটা যেন দ্রুত রিকভারি প্রসেসে স্টার্ট হয়। আমি যত দেরিতে খাবো তত আমার রিকভারি প্রসেস তত স্লো হবে, তত পোস্ট ফ্যাটিক চলে আসবে এবং তত আপনি ইনজুরির দিকে যাবেন। এইটা এর বাইরে বডি যখন কুল হবে তখন আমাদের কিছু বেসিক কুল ডাউন স্ট্রেচিং যেটাকে বলি আমরা পোস্ট রান স্ট্রেচিং, সেই স্ট্রেচিং গুলোতে ফোকাস করতে হবে সো দ্যাট আমার মাসেলের যে ল্যাকটিক অ্যাসিড গুলো জয়েন্ট এবং মাসেলে জমা হয়েছিল সেগুলো যেন সরে যায়, অ্যান্ড অলসো ব্লাড ফ্লোটা যেন বডিতে বাড়ে। তো সেটা করতে হবে। এই ২ টা জিনিস যদি আমরা রেগুলার করি অ্যান্ড উইথ দ্য সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস যেটা না হলে হবে না সেটা হচ্ছে প্রপার ঘুম যদি হয়। সো ৩ টা জিনিস যদি আমরা মেইনটেইন করি তাহলে মোটামুটি আমরা পোস্ট রানের যে ফ্যাটিগ এবং প্রবলেম সেটাকে কাটায় উঠতে পারবো। খুবই বেনিফিশিয়াল, কারণ আমার শুরুর দিকে যে প্রবলেম হতো যে রেস করে আসছি এবার পুরো সপ্তাহ আমি বসে আছি কেন জানি, মানে এটা স্লাগিশনেস বা একটা ইনার্শিয়া চলে আসে যে আমি হুম, দৌড়াইছি আর কিছু করার নাই জীবনে এরকম একটা হ্যাঁ, ফিলিং। তো ওটা অবশ্য আলাদা জিনিস ছিল, তবে হ্যাঁ অবশ্যই যে খাওয়াটা এটার খুবই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট। করতে হবে শুরুতেই আমাদের খেয়ে নিতে হবে যে আচ্ছা হুম দৌড়াইছি এখন খাওয়ার পালা। খেয়ে নেওয়ার পর তারপরে আপনি রেস্ট নিয়ে একটু আস্তে ধীরে স্ট্রেচিং করতে পারবেন। No issues। হুম, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মিসেস স্নিগ্ধ আবদুল্লাহ শোতে আসার জন্য এবং শেষ করার জন্য যে আমার মনে হয় রানিং কমিউনিটি গ্রো করতেছে বাংলাদেশে এবং আশা করি এটা গ্রো হ্যাঁ, করুক। কারণ এটা শুধু এটা লাইফস্টাইল একটা স্পোর্ট, এটা শুধু জাস্ট স্পোর্ট না, এটা লাইফস্টাইল স্পোর্ট, যেহেতু আপনি আগেও মেনশন করেছেন যে কিভাবে এটা লাইফস্টাইল ইমপ্রুভ করতেছে এবং এটা আমার মনে হয় হ্যাঁ, আমাদের মানুষদেরকে আরো ভালো বানাচ্ছে। ওদের লাইফস্টাইল যত ইমপ্রুভ হবে মানুষের যে বিহেভিয়ার, মাইন্ডসেট, ওদের মেন্টালিটি সবকিছুই আসলে আস্তে আস্তে ভালো হবে। রানিং কমিউনিটির জন্য যদি লাস্ট একটা কথা যদি বলে যেতে চান যে যারা কমিউনিটিতে অলরেডি আছে তাদের জন্য লাস্ট একটা যদি অ্যাডভাইস বা মেসেজ শেষ করার আগে। ওকে। রানিং কমিউনিটির জন্য আমার একটাই মেসেজ থাকবে, দিস ইজ লাইক আ আমরা রানিং কমিউনিটিতে যেটা হয় আমরা রানের থেকে ফান বেশি করি। ওকে? হুইচ ইজ অলসো গুড। ফান না থাকলে তো আসলে হবে না। বাট রানটাকেও যেন আমরা একটু স্ট্রাকচারালি করি, বুঝে শুনে করি। আ অনেকেই অনেক তাড়াহুড়া করি। আজকে ৫ কিলো, পরের দিন ১০ কিলো, তারপরের দিন হাফ ম্যারাথন, তারপরের দিন ফুল ম্যারাথন। মানে পরের দিন বলতে বোঝাচ্ছি যে ওইদিন ধরেন ২-৩ মাস, ১ মাসের ভিতরে। সেটা না করে একটু তাড়াহুড়া না করে একটু আস্তে ধীরে ১ম এ ৫ কিলোতে বেটার করলাম। তারপর হয়তো ১০ কিলোতে। তারপর একটা সার্টেন টাইম পরে হাফ ম্যারাথন। তারপর একটা ভালো প্রিপারেশন নিয়ে ফুল ম্যারাথন। এগুলো যদি করি তাহলে আমাদের লাইফ স্প্যান টা বাড়ে। মানে রানিং এরও লাইফ স্প্যান টা বাড়ে। কারণ অনেক কমিউনিটি থেকে অনেক, অনেক ভালো রানার আছে। শুরুতে অনেক ভালো করে। বাট এই তাড়াহুড়ার কারণে একটা সময় তারা ইনজুরিতে পড়ে এবং ইনজুরিতে পড়ার পর হারায় যায়। তখন ডিমোটিভেট হয়ে যায়। তখন হয়তো তার পারফরম্যান্স খারাপ হয়ে যায়। তখন আর ওই FOMO ইফেক্ট থেকে আর কখনো রানিং এ ব্যাক করে না। তো সেই জিনিসটা যেন না হয়। সো কমিউনিটির ক্ষেত্রে ওই জায়গাটা থাকবে। যেহেতু এজ এ গ্রুপ আমরা রান করতেছি, এজ এ কমিউনিটি উই গ্রো আপ। তো সেইখানে যেন আমাদের ওই ম্যাচুরিটি টা থাকে যে না আমরা স্ট্রাকচারালি ট্রেনিং করি এবং গ্র্যাজুয়ালি আমরা নিজেদেরকে আরো বেটার পারফর্মার বানাই এবং বেটার অ্যাথলিট, বেটার ফিটনেস গ্রো করি। এটাই মেইন উদ্দেশ্য বা মেইন মেসেজ থাকবে। কারণ এটাই আমাদের আছে মানে ল্যাকিংস আছে। সো এই ল্যাকিংস টা যদি আমরা কাটায় উঠতে পারি তাহলে দেখা যাবে যে আমার কমিউনিটি থেকে বিভিন্ন এজের মানুষজন অনেক, অনেক বেটার রান করতে পারবে এবং দে ক্যান ডু অ্যামেজিং থিংস লেটার অন। কোর্স ইউনিক পার্সপেক্টিভ অ্যাকচুয়ালি, যে কিভাবে প্রোগ্রেসিভলি আসলে যাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ ইয়া, মিস্টার স্নিগ্ধ আপনার সময়ের জন্য, এবং আমার মনে হয় যারা বিগিনার এবং ইন্টারমিডিয়েট লেভেলেও যারা রানার আছে তারা খুবই ইয়া। বেনিফিটেড হবে আজকের এপিসোড দ্বারা। এবং আসলে অনেক কিছু ডিসকাস করা যায়, আমরা যত বেশি ডিপে যাই আমরা তো জাস্ট ব্রডলি সব কিছুতে হালকা হালকা ট্যাপ করার চেষ্টা করছি। আশা করি ফিউচারে আমরা আরেকটা এপিসোড করতে পারবো যেখানে আমরা কোনো একটা জিনিস নিয়ে আরো বেশি স্পেসিফিক ডিসকাশন করতে পারি। তবে আজকের জন্য এখানেই, এবং ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।